আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 11-র 16 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো লিস্ট থেকে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 11-র অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 16 নম্বর অঙ্ক শেখাবো। 16 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী। দেখো 1 নম্বর আছে উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, আর উভয় বিষয়ে A+ পায়নি। হিসাবটা তোমাদের সুন্দরভাবে বের করতে হবে, মানে 4টে ধাপে করতে হবে। এই অঙ্কটা সবথেকে কঠিন, তোমরা মন দিয়ে বোঝো, আমি সহজ নিয়ে বোঝাচ্ছি। দেখো তো দেখো সমাধান করেছি। সমাধান উভয় বিষয়ে A+ পেয়েছে। কত পার্সেন্ট? 65%, যেটা কিনা মোট পরীক্ষার্থীর 120 জন। লিখতে পারি মোট পরীক্ষার্থীর সমান 120 জন। এবার দেখো, অতএব শুধু বাংলায় A+ পেয়েছে। সমান, তো দেখো প্রশ্ন দেওয়া ছিল 85% কিন্তু বাংলায় পেয়েছিল, ঠিক আছে। তো 85 থেকে এই 65টা কিন্তু বাদ দেব, কেননা উভয় বিষয়টা পেয়েছিল সেই জন্য। তো এটা বাদ দিয়ে দিলাম পার্সেন্ট। সমান এটা বাদ দিলে হয় 20%। এবার বের করব শুধু অঙ্কে A+ পেয়েছে। অতএব শুধু অঙ্কে A+ পেয়েছে। সমান, দেখো অঙ্কে পেয়েছিল প্রশ্নে 70%। তো দেখো 70% থেকে এই 65%টা কিন্তু বাদ দেবো, কেননা উভয় বিষয়টা পেয়েছে সেই জন্য বাদ। তো সমান দেখো 5% কিন্তু দাঁড়াচ্ছে। অর্থাৎ লিখতে পারি, অর্থাৎ কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে এমন পরীক্ষার্থী হলো। সমান দেখো উভয় বিষয়ে পেয়েছিল 65%, যোগ শুধু বাংলায় পেয়েছে 20%, যোগ আর অঙ্কে পেয়েছে 5%, এটা হচ্ছে পার্সেন্ট। সমান 90%। বুঝতে পারলে? এবার দেখো, অতএব বাকি পরীক্ষার্থী, দেখো মোট পরীক্ষার্থী ধরো 100% হিসাবে এটা, ঠিক আছে। আর 90% কি তোমার কিন্তু কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে। তো বাকি কত থাকবে বেরিয়ে যাবে। দেখো বাকি থাকছে 10,
লিখতে পারি এরা 10%টা এরা কোনো বিষয়ে এ প্লাস পায়নি। বুঝতে পারলে? এখন দেখো 4টে সমস্যা তৈরি করে নিয়ে সমাধান করছি। দেখো, তো প্রথমে লিখব যে এখন সমস্যাটিকে ত্রৈরাশিক নিয়মে লিখলে হয়। দেখো, প্রথমে 1 নম্বরটা সমাধান করে নিব। এদিকে লিখব উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা। তো লিখতে পারি উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা। এবার দেখো, এদিকে লিখব পরীক্ষার্থী মানে মোট পরীক্ষার্থী সে লিখব। তো লিখতে পারি মোট পরীক্ষার্থী আর এখানে লিখতে পারি ধরো বন্ধনীর মধ্যে জন। ঠিক আছে? দেখো, যদি 100টি পরীক্ষার্থী হয় তো তার মধ্যে কত পেয়েছিল? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছিল 65। তো 65 এখানে লিখব। ঠিক আছে? মানে 65 জন এ প্লাস পেয়েছিল উভয় বিষয়ে। যদি 120 হয় মোট পরীক্ষার্থী, তো 120 মধ্যে কতজন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এটা বের করতে হবে। এখন দেখো, যদি এখানে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে গেল, অবশ্যই তোমার কিন্তু উভয় বিষয়ে এ প্লাস পাওয়ার পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়বে। এটা যদি কমতো এটাও কমতো, অতএব কিন্তু এটা তোমার সরল সমানুপাতিক। বুঝতে পারলে? তো লিখে নেব এখানে সব কয়টি সম্পর্ক সরল সমানুপাতিক। এখন দেখো, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। তো লিখে নেব অতএব উভয় বিষয়ে এ প্লাস পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা। সমান, দেখো 65 লিখবো এখানে, গুণ চিহ্ন, সরল সমানুপাতিক বলেছে সেই জন্য 120 উপরে আর 100 নিচে। 120 উপরে আর 100 নিচে। এটা কাটাটি করে নেব, 0 0 কেটে দিলাম, থাকে 10। তো দুটোকে ধরো কাটাটি করতে পারি 5 দিয়ে, 5 দিয়ে 10, এটা আছে 5 13 65। এখন দেখো এটা আছে 6 দিয়ে 12, এবার দেখো 13 আর 6 বেঁচে থাকছে। তো সমান 6 13 হয় 78 জন। এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বরে বলা হয়েছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তো এদিকে লিখব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে
এমন পরীক্ষার্থী সংখ্যা। আর এদিকে লিখব মোট পরীক্ষার্থী, আর এখানে লিখব জন। ঠিক আছে, এবার দেখো ধরো 100-র মধ্যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছিল কতজন? সমাধানটা করে দিলাম তোমাদের আমি, 20 জন, মানে 20%, মানে 20 জন। এবার দেখো 120 মধ্যে মোট পরীক্ষার্থী ছিল 120, এর মধ্যে কতজন শুধু বাংলায় এ প্লাস পেয়েছে বের করতে হবে। আবার দেখো আমি প্রথমে লিখেছি যে সবকটি সম্পর্ক কিন্তু তোমার সরল সমানুপাতি হবে, তার লেখার প্রয়োজন নেই। এখন অতএব দিয়ে বের করে নেব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থী সংখ্যা সমান, দেখো 20 লিখব প্রথমে, গুণ চিহ্ন, সরল সমানুপাতি, সেই জন্য উপর লিখব 120, নিচে লিখব 100। দেখো এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, নিচে 1-এর মূল্য থাকে না, তো 2 আর 12 থাকছে, 2 12 কত হয়? 12 দুগুণে 24 জন। দ্বিতীয় নম্বরটা হয়ে গেল। এবার দেখো তৃতীয় নম্বর, 3 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো বের করতে হবে, 3 নম্বরে বলা হয়েছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তো এদিকে লিখব শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থী সংখ্যা। এবার দেখো এদিকে লিখব মোট পরীক্ষার্থী, আর এখানে লিখব জন। ঠিক আছে, এবার দেখো 100 মধ্যে শুধু অঙ্কে কত পেয়েছিল সমাধান করে বের করেছিলাম, 5%, 5 জন। ঠিক আছে, এবার দেখো মোট পরীক্ষার্থী ছিল 120, তো কতজন শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে সেটা বের করতে হবে। আমি প্রথমে লিখেছি যে সবকটি সম্পর্ক কিন্তু সরল সমানুপাতিক হবে, অতএব সমাধান বের করে নিচ্ছি যে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে এমন পরীক্ষার্থী সংখ্যা সমান, দেখো 5 লিখব এখানে, গুণ চিহ্ন 120 উপরে, কেননা এটা সরল সমানুপাতি সেই জন্য, আর নিচে 100। এখন দেখো 0 কেটে দিলাম, আর 5 2 10, আর 6 2 12, কি থাকছে? 6 থাকছে শুধু, তো এখানে লিখব 6 জন। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বরটা সমাধান করে নিচ্ছি। 4 নম্বরে বলা হয়েছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তো লিখে নেব এ প্লাস পায়নি যেসব পরীক্ষার্থী, এ প্লাস পায়নি এমন পরীক্ষার্থীর সংখ্যা। এদিকে লিখব মোট পরীক্ষার্থী, আর এখানে লিখব জন। দেখো আবার 100 জনের মধ্যে এ প্লাস পায়নি কতজন? 10 জন, কিন্তু
ঠিক আছে, মানে হিসাব করে বের করলাম 90। দেখো সব বিষয়ে পেয়েছিল 90 জন, মানে 90%, আর 100 থেকে 90 বাদ দিলে 10 পেয়েছিলাম। তো এ প্লাস পাইনি এমন পরীক্ষার্থীর সংখ্যা 10। মোট পরীক্ষার্থী ছিল 120, এর মধ্যে কতজন এ প্লাস পায়নি পরীক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। প্রথমে লিখেছি যে সবকটি সম্পর্ক কি হবে, সরলসমানুপাতি, মানে এটাও সরলসমানুপাতি। তো এখন বের করে নেব যে কোনো বিষয়েই এ প্লাস পাইনি এমন পরীক্ষার্থী সংখ্যা সমান 10 গুণিত, উপরে লিখতে হবে 120 আর নিচে 100। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, থাকছে কি 12 একে 12, আর এখানে জন। বুঝতে পারলে? এটা কিন্তু সুন্দরভাবে বের করে দিলাম। এরপরে দেখো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসেব করে লিখি। এই অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো, তো দেখো লিখে নেব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, এদিকে লিখব হ্রাস পেল, আর এখানে লিখব টাকা, আর এদিকে লিখব বেতন, আর লিখতে পারি টাকা। দেখো শতকরা মানে 100, তো 100-র মধ্যে 20% প্রথমে কিন্তু দেখো হ্রাস পেল। ঠিক আছে, তো 120 মধ্যে 120 মানে বৃদ্ধি হয়েছিল। ঠিক আছে কি না, 20% বৃদ্ধি হয়েছিল, তো 100 জায়গায় 120 হলো। তো এখন কত হ্রাস পাবে, বুঝতে পারলে? তো এখানে দেখো এটা কোন সম্পর্ক হবে। দেখো টাকার পরিমাণ কিন্তু বেড়ে গেল, তো কি হবে, তোমার টাকা কিন্তু হ্রাসটাও বেশি করে পাবে, 20 জায়গায় বেশি হ্রাস পাবে। তো এটা যদি কমতো তো কম কিন্তু হ্রাস পেত, অতএব এটা কিন্তু সরল সমানুপাতি। লিখে নেব এক্ষেত্রে বেতন ও হ্রাস পাওয়া টাকা সরল সমানুপাতি। এখন দেখো বের করে নেব মানে কত হ্রাস পেল, মানে বেতনের শতকরা পরিবর্তনটা বের করে নেব। অতএব লিখব বেতনের শতকরা পরিবর্তন সমান 20 লিখব, যা সরল সমানুপাতি সেজন্য উপরে 120 আর নিচে 100। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তো থাকছে কি 12 দিয়ে 24 টাকা, বাদে লিখতে পারি বা 24%। তো এখন দেখো আরও কিছু লিখতে হবে, লিখব যেহেতু বৃদ্ধি 20 টাকা কিন্তু দেখো এটা কিন্তু হ্রাস, ঠিক আছে কি না, কিন্তু হ্রাস 24 টাকা। অতএব 4%
মানে 20 থেকে 24 থেকে 20 বাদ দিলে কত হয়? 4। তো 4% বেতন হ্রাস পেয়েছে। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 18 নম্বর। 18 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে। দেখো এই অঙ্কটা আমি তোদের সুন্দর শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রশ্নে কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া নেই, কত পার্সেন্ট বৃদ্ধি আর কত পার্সেন্ট প্রস্থ হ্রাস পেল সেটা কিন্তু দেওয়া আছে। তো লিখতে পারি, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 100 একক এবং প্রস্থ 100 একক ছিল। অতএব দেখো ক্ষেত্রফলটা কী হবে, অতএব ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য ছিল 100 আর গুণিত প্রস্থ ছিল 100। তো এটা হবে কি, গুণ করে 1 1 1, 2টি শূন্য 2টি শূন্য, মোট হচ্ছে 4টি শূন্য। এটা হলো বর্গ একক। এবার দেখো লিখতে পারি বর্তমানে দৈর্ঘ্য 15% বেড়ে গেল, 15% বেড়ে হলো। তো দেখো আগে 100 ছিল, 15% বেড়ে গেল, মানে কত হবে? 115 একক। এবং প্রস্থ দেখো 15% কমে হলো। তো দেখো আগে ছিল 100, তো 100 থেকে 15 কমে গেলে কত হবে? 85 একক। অতএব এখন দেখো, বর্তমানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, দেখো আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখন দেখো বর্তমানে 115 দৈর্ঘ্য গুণিত প্রস্থ এখন হচ্ছে 85, মানে এটা গুণ করে নিতে হবে। এটি গুণ করলে হবে 9775 বর্গ একক। সুতরাং ক্ষেত্রফল কমে গেল, ক্ষেত্রফল হ্রাস পেল। তো দেখো সমান আগে ছিল 10,000 বিয়োগ আর 9775, তো সমান দেখো 225 বর্গ একক। এবার দেখো সমাধানটা আমি বের করে নিচ্ছি। তো রাশি পদ্ধতিতে বসে নিয়ে লিখব, এখন গণিতের ভাষায় লিখলে হয়। তো দেখো ক্ষেত্রফলের পরিবর্তনটা বের করতে হবে, মানে কত হ্রাস পেয়েছে। এদিকে লিখব
ক্ষেত্রফল হ্রাস। হ্যাঁ, আর এটা লিখতে পারি বর্গ একক। বর্গ একক। এবার দেখো এদিকে লিখব মোট ক্ষেত্রফলটা। তো লিখব মোট ক্ষেত্রফল, আর এখানে লিখতে পারি বর্গ একক। বর্গ একক। তো দেখো মোট বর্গ একক কত ছিল? 10,000। আর হ্রাস পেয়ে কত হয়েছে? 225। শতকরায় কত হ্রাস পাচ্ছে দেখো। শতকরা মানে 100। তো কত হ্রাস পাবে সেটা বের করতে হবে। তো বের করব ক্ষেত্রফলের হ্রাসটা। অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল সমান, তো 225 গুণিত, এটা সরলসমানুপাতিক সেই জন্য উপর লিখব 100 আর নিচে লিখব 10,000। এখন দেখো এই দুটি শূন্য আর এই দুটি শূন্য কেটে দিলাম। এখন 100 থাকে, তো 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে এটা হয় 5 × 100, আর এটা 5 দিয়ে করলে হয় 45। এখন দেখো এটা 5 দিয়ে আছে, 4 × 5 = 20, এটা 5 দিয়ে আছে, 5 × 9 = 45। এখন দেখো কী দাঁড়াচ্ছে, উপরে 9 আর নিচে হচ্ছে 4। তো এটা ভাগ করে দশমিক করে নেব। তো দেখো ভাগটা করে নিচ্ছি, 4 বাইরে 9 ভিতরে, তো 4 × 2 = 8, ভাগ যাচ্ছে না দশমিক দিয়ে, শূন্য নেব। আর এটা হচ্ছে 4 × 2 = 8, বিয়োগ করে নেব 10 থেকে 8 বার 2। তো আবার দেখো দশমিক শূন্য পাবো, আর 4 × 5 = 20। তো দেখো এখন 2.25% বেরোলো। বা করতে পারি সমান, এটাকে পূর্ণ করে নিতে পারি। দেখো 4 বাইরে 9 ভিতরে, তো 4 × 2 = 8, আর 1 থাকছে, মানে 2 পূর্ণ 1/4। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার পার্সেন্ট। তো এটা অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 19 নম্বর। 19 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 সেমি, 10 সেমি এবং 5 সেমি। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখি। দেখো তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নিচ্ছি ঘরের দৈর্ঘ্য সমান 15 মিটার, প্রস্থ সমান 10 মিটার ও উচ্চতা সমান 5 মিটার। প্রশ্ন বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 10% করে বাড়ছে। তো লিখব প্রতি ক্ষেত্রে 10% বাড়লে দৈর্ঘ্য হবে দেখো 10 বাড়ছে, শতকরায় মানে 110 হবে, আর পার্সেন্টেজের নিচে 100। আর কত ছিল? 15 মিটার দৈর্ঘ্য, তো 15 দিয়ে কাটাকাটি। এখন দেখো এই শূন্য কেটে দিলাম। এটা যাচ্ছে 5 দিয়ে, 3 × 5 = 15, এটা যাচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে 10। উপরে থাকছে 3 × 11 = 33, আর নিচে থাকছে 2, এটা হচ্ছে মিটার। এবার দেখো প্রস্থ হবে
প্রস্থ হবে। এটাও 10% বাড়ছে, মানে শতকরা 110 হবে। আর পার্সেন্টের জন্য কি হবে 100। আর প্রস্থ ছিল 10 মিটার, 10 হবে এখানে। দেখো 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, তো শুধু থাকছে উপরে 11 মিটার। এবার দেখো উচ্চতা হবে আবার 10% বাড়ছে, মানে শতকরার সাথে 10 যোগ করলে কত হয় 110। আর পার্সেন্টের জন্য নিচে 100 গুণিত, আর এখানে উচ্চতা ছিল 5 মিটার, 5 লিখবো এখানে। 0 0 কেটে দিলাম, এটা হচ্ছে 5 দিয়ে 10। উপরে থাকছে 11, নিচে থাকছে 2, এটা হচ্ছে মিটার। এবার লিখব 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল পূর্বে, সেটা বের করব। অতএব পূর্বে 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, তো দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আর ইন্টু উচ্চতা। এবার দেখো 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 15, আর প্রস্থ ছিল কত 10, আর গুণিত উচ্চতা ছিল 5। বুঝতে পারলে, এটা কিন্তু আগেরটা, মানে পূর্বেরটা বের করছি। এখন দেখো 2 ইন্টু, মানে গুণিত নিতে পারি 15 আর 10 যোগ করলে হয় 25 গুণিত 5। এখন দেখো 25কে 2 দিয়ে গুণ করলে হয় 50, 50কে 5 দিয়ে গুণ করলে হয় 250, 250 বর্গ সেমি, বর্গ মিটার। এবার দেখো বের করব নতুন ক্ষেত্রফল, এটা কিন্তু পূর্বেরটা। এবার দেখো 10% করে বৃদ্ধি হয়েছে, তো লিখব অতএব নতুন 4 দেয়ালের ক্ষেত্রফল সমান, আবার সূত্রটা বসিয়ে নেব, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য তো ছিল, দেখো দৈর্ঘ্য পেয়েছিলাম 33/2, 33/2 যোগ প্রস্থ পেয়েছিলাম 11 লিখব, ইন্টু উচ্চতা পেয়েছিলাম কত, উচ্চতা পেয়েছিলাম 11/2। এবার দেখো কি করছি আমি, 2টা বসিয়ে নেব, এটা ভগ্নাংশে যোগ করে নেব, গুণচিহ্ন দিয়ে এটা বসিয়ে নিচ্ছি। 11 নিচে 1 আছে, তো 2 আর 1 লসাগু করলে 2 হয়। এই 2কে এই হর দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 33 দিয়ে গুণ করলে 33 হয়, যোগ এর নিচে 1 আছে, মানে 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 এর সাথে 11 গুণ করলে 22 হয়, 22 বসিয়ে সমান 2 ইন্টু, এবার দেখো এটি যোগ করে নেব, এটি যোগ করলে হয় 55, এখানে আমি গুণচিহ্ন দিয়ে বসাতে পারি 55/2। এবার দেখো গুণচিহ্ন 11/2। এখন দেখো এই 2 কেটে দিলাম, এখন 11 আর 55 গুণ করব, 11 আর 55 গুণ করলে হয় 605, আর নিচে থাকছে 2, এটা হলো বর্গ মিটার। এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব, লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে বর্তমানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে সেটা বের করতে হবে।
এদিকে লিখব বর্তমানে 4 দেয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি। তো এটা লিখব বর্গমিটার। আর এদিকে লিখব পূর্বে 4 দেওয়ালের ক্ষেত্রফল। পূর্বে 4 দেয়ালের ক্ষেত্রফল। এটা কি হবে? বর্গ মিটার। তো দেখো 250 পূর্বে হয়েছিল, আর পরে কত হয়েছে? পরে তোমার হয়েছে 605/2। তো দেখো, তো বৃদ্ধিটা কত হলো? বৃদ্ধিটা দেখো, এটা থেকে এটা বাদ দিব। এটা বাদ দিলে হয়, এটা দেখো ভগ্নাংশের বিয়োগ করে নিতে পারি। হ্যাঁ, তো রাপে যদি এটা ভগ্নাংশের বিয়োগ করি তো উত্তর দাঁড়াবে এটা 105 এখানে 2 শতকরায়, মানে 100তে কত করা বৃদ্ধি হবে সেটা বের করতে হবে শতকরায়। এখন দেখো এখানে 250 আছে, এখানে 100 আছে, মানে এখানে কমছে। এখানে যদি কমে তো এখানে অবশ্য কমবে বৃদ্ধিটা, এদিকে বাড়তে গেলে এদিকে বাড়তো, তো এটা হবে তোমার সরল সমানুপাতি। তো লিখে নেব অতএব সম্পর্কটি সরল সমানুপাতি। এবার দেখো বের করে নেব ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে। তো অতএব লিখে নেব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান, দেখো এটা প্রথমে লিখে নেব 105/2, গুণ চিহ্ন দেব। এটা সরল সম্পর্ক, সেই জন্য উপরে 100 আর নিচে হচ্ছে 250। উপরে 100 নিচে 250। এখন দেখো এই শূন্য কেটে দিলাম। এখন 5 দিয়ে 10 আর 5 5 25, আর এটা কাটারি করে নেব। এটা কাটারি করলে হচ্ছে তোমার 5 দিয়ে 10 আর 5 থেকে 5 মানে 21 হচ্ছে তোমার বর্গ মিটার, বা লিখতে পারি 21%। ঠিক আছে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়ে গেলাম। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 20 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতে নাম দেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি? হিসাব করে দেখি কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। দেখো তোমাদের সুন্দর শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখব 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে সমান, দেখো 5% দেওয়া ছিল, এটা হচ্ছে তোমার মোট শিক্ষার্থীর 100 জন, এখানে দেওয়া নেই। ঠিক আছে কিনা? তো লিখবে এখানে মোট শিক্ষার্থী ধরি 100 জন। এবার লিখতে পারি শুধু 100 মিটার
দৌড়ে নাম দিয়েছে সমান, দেখো 20% কিন্তু প্রশ্নে দেওয়া আছে, তো 20% থেকে এই 5%টা কিন্তু বাদ দিতে হবে। কেন এটা কি, দেখো 3টি পজিশনের নাম দিয়েছে, সেটা বের করে নিয়েছি, তো এটা বাদ দিতে হবে। তো এটা পার্সেন্ট দেবো, তো সমান এখানে থাকছে 15%। এরকম একটা অঙ্ক তোমাদের আমি শিখেছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান, দেখো প্রশ্ন দেওয়া আছে 15%, তো 15% থেকে বাদ দিতে হবে 5%, 5% বাদ, থাকছে কি 10%। এবার দেখো লিখব শুধু লং জাম্পে দৌড়ে লং জাম্প দৌড়ে নাম দিয়েছে সমান, তো দেখো প্রশ্ন দেওয়া আছে 10%, মানে 10 থেকে এই 5টা কিন্তু বাদ দিতে হবে, 5% সমান 5% দাঁড়াচ্ছে। এখন দেখো অতএব 3টি প্রতিযোগিতার কোনো না টিতে নাম দিয়েছে দেখো কত পাচ্ছি, প্রথমে পেলাম 5 যোগ, তারপরে পেয়েছি 15, তারপরে যোগ, তারপরে পেয়েছি 10, তারপরে পেয়েছি 5% সমান কত হচ্ছে, এটি যোগ করে তোমার হচ্ছে 35%, মানে কোনো না কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছে। এবার দেখো লিখব অতএব অবশিষ্ট শিক্ষার্থী ওই 3টি প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। তো এরূপ শিক্ষার্থী সমান, দেখো প্রথমে লিখেছি 100 জন শিক্ষার্থী, তার মধ্যে দেখো 35% কিন্তু নাম দিয়েছিল কোনো না কোনো প্রতিযোগিতায়, তো বাকি থাকছে কত, বাকি থাকছে তোমার 65%। এখন দেখো লিখতে পারি মোট, প্রশ্ন কিন্তু আরও দেওয়া আছে যে মোট প্রতিযোগীর সংখ্যা কিন্তু 780 জন, লিখতে পারি এখানে প্রদত্ত প্রতিযোগী সংখ্যা 780 জন। এবার বের করব সমাধানটা, তো লিখে নেব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো অঙ্কের ভাষায় সমস্যাটি
হলো। তো বের করতে হবে কোনটিতে নাম দেয়নি এমন প্রতিযোগী সংখ্যা। তো লিখে নেব কোনটিতেই নাম দেয়নি এমন প্রতিযোগী সংখ্যা। আর এদিকে লিখব মোট প্রতিযোগী সংখ্যা, মোট প্রতিযোগী। তো এখানে লিখতে পারি সংখ্যা। দেখো শতকরা মানে 100 জনের মধ্যে 65 জন কিন্তু কি পেয়েছি, দেখো 65%, মানে কোনটিতে নাম দেয়নি। ঠিক আছে। আর মোট মানে প্রশ্নে মোট প্রতিযোগী সংখ্যা ছিল 780 জন। তো 780 জন ছাত্রের মধ্যে কোনটিতেই নাম দেয়নি এমন প্রতিযোগী সংখ্যা বের করতে হবে। এখানে দেখো প্রতিযোগীর সংখ্যা বাড়ছে, তো অবশ্যই তোমার কোনটিতে নাম দেয়নি সংখ্যাটা কিন্তু বাড়বে। এটা সরল সম্পর্ক হবে। তো লিখে নেব অতএব সম্পর্কটি সরল সমানুপাতি। এবার দেখো বের করতে হবে কি, কোনটিতেই নাম দেয়নি এমন প্রতিযোগীর সংখ্যা বের করতে হবে। তো লিখে নেব অতএব কোনটিতে নাম দেয়নি প্রতিযোগী বা শিক্ষার্থীর সংখ্যা সমান 65 লিখব, গুণ চিহ্ন, এটা সরল সমানুপাতি, মানে জন্য উপরে 780 আর নিচে 100। এখন এই শূন্য কেটে দিলাম, তাকে 10। এটা দেখো 5 × 65, এটা আছে 5 দিয়ে 10। এটা কেটে নেব, এটা তোমার হচ্ছে 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18, 38 দুগুণে হচ্ছে তোমার 78। তো এখানে 13 আর এখানে 39, এই দুটো গুণ করলে হবে 507 জন। বুঝতে পারলে? এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।